স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এর চেয়ে বড় অপবাদ আমাকে দিয়েছিলেন। কই, আমি তো এমন করিনি। রজনীগন্ধা মূর্ছা গেলে কি খুব কম সুবাস দেয়? তখনও নিজের সর্বস্ব সুবাস ছড়িয়ে সকলের ভালোবাসা আদায় করে নেয়। তুমি হলে আমার সেই রজনীগন্ধা, আর আমি কাটা। না সুবাস আছে, না রূপ রং আছে, গায়ে লেগে কেউ আঘাত পেলে উপড়ে ফেলে। সাহাদ থেমে দিয়ার দিকে তাকিয়ে পরপর বলল, রাশেদ কিভাবে মারা গিয়েছিল জানো? তাহির অবিশ্বাস নিতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। ওর প্রাণহীন দেহের দিকে তাকিয়ে ভেবেছিলাম, এতটা ভালোবাসলি কেন, যে ভালোবাসায় প্রাণের মূল্য নাই? আজ আমার মনে হলো আমিও একই পথের যাত্রী। আমি মনিকে মেয়ের মতো মানুষ করেছি ফারা। ও কাজটা কিভাবে করলো? আমি ওর সাথে একবার দেখা করতে চাই। দিয়া রণাঙ্গিনী হয়ে রুখে দাঁড়ায়। খবরদার, আজকের পর সদিচ্ছায় ওর মুখ দেখবেন না, অন্যথায় আমি নিজে মরে আপনার মেয়েকে মেরে ফেলবো একদম। দিয়া অকস্মাৎ রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সাহাদ নিচে তাকিয়ে দেখে টি শার্ট নিচে গড়াচ্ছে, আর একটা নতুন বের করে দিয়ার পেছনে ছুটে গেল। ততক্ষণে সুলতানা কাবির, রায়হান সাহেবও এলেন মনির রুমের সামনে। দিয়া রুমে সরাসরি ঢুকে হন্তদন্ত হয়ে কিছু খুঁজছে। কাঙ্ক্ষিত জিনিস দুটো পেয়ে সকলের সামনে আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে সুউচ্চ শব্দে হুমকি দিল। ফোন দুটো প্রমাণ ছিল আমার স্বামীর ক্যারিয়ার, রেপুটেশন সব ধ্বংসের। আমি দুটোই ধ্বংস করলাম। সকলের সামনে মুক্ত মনে অভিশাপ দিলাম, মনি আজ যেভাবে আমার ক্ষতি করতে চেয়েছিল নিজের সম্মানের তোয়াক্কা না করে, এমন দিন আসবে ভবিষ্যতে তোমাকে রাস্তা কুকুর বেড়ালও দেখলে থুথু দেবে। শেফালি বোন হয়ে ভাইয়ের এত বড় ক্ষতি করতে চাইলে যে একটুকু বুক কাঁপেনি, সেই বোন আজ থেকে মৃত আমার স্বামীর কাছে। অন্তত তোমাদের সংস্পর্শে আমি আমার স্বামীকে, সন্তানকে রাখবো না। এই বাড়ি ছেড়ে দেব আমি। রায়হান সাহেব দিয়ার মাথায় হাত দিয়ে বললেন, কোথাও যেতে হবে না, রুমে যাও, সাহাদ খেয়ে নাও। জীবনটা তো খুব ছোট আমাদের, আজ আছি কাল নেই। যতটুকু সময় আছে ততটুকুতে নিজেকে ভালো রাখার চেষ্টা করা উচিত। যদিও আমাদের পরিবারের মতো বিরল ঘটনা কোথাও ঘটেছে কিনা সন্দেহ আছে। সাহাদ আমার প্রাণ, মনি এই বাড়িতে কেন, আমার পরিবারের তীর সীমানায় যেন তাকে না দেখে। আর শেফালি, তুমি তো অসুস্থ, তোমার ব্যবস্থা আমি করছি। আমি রিটায়ার্ড হয়েছি ঠিকই, কিন্তু ব্যাটিক সন্তান মানুষ করতে ভুল করবো না এবার। তুমি আমার পরিবারের ভিত্তিকে বদনাম করতে সাহায্য করেছো। পাকনা বেড়ে উঠেছে তাই না? কিভাবে কাটতে হয় জানা আছে আমার। নিঃশব্দে পা ফেলে সাহাদ বেরিয়ে এলো কামরা থেকে। দিয়া পেছনে ছুটলো। এখন মনে হলো দিয়ার মনের জোর অনেক বেশি, সেই তুলনায় সাহাদের নেই বললেই চলে। এতটুকুতে নড়ে গেল। সাহাদ সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে আছে। নিজের প্রতিবিম্ব দেখে দিয়াকে বলল, ভয়াবহ রকমের অন্তর্দ্বন্দ্ব ভুগছিলাম। একবারের জন্য নিজেকে পারফেক্ট মনে হয়েছিল। ভাবলাম পুরুষ সত্তা জেগে উঠেছিল কিনা, নিজের অজান্তে এমন কিছু করে ফেলেছে কিনা। তবে ভাবতে পারিনি এভাবে আমার পাশে থাকবে। বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গিয়েছিল ফারা। দিয়া মুচকি হাসে, হেসে বলে, সিঙ্গাপুর যাবে কবে? যাব না। ঘাড় ঘুরিয়ে দিয়া তাকাতেই সাহাদ মুচকি হেসে বলে, একা যাব না, সঙ্গে রাজকন্যার রানীকে নিয়ে যাব। কাছে এসো, আদর করি। এখন মনে হলো এমন একজন জীবনসঙ্গী থাকলে সবচেয়ে কঠিন মুহূর্ত হেসে পার করা যায়। রাশেদের জীবনের ভুল পয়েন্ট ছিল তাহি থেকে দূরে থাকা। এই প্রথমবারের মতো মনে হলো নেভি ছেড়ে বুদ্ধিমানের কাজ করেছে। নতুবা এখন অন্যরকম জীবন গাথা রচিত হতো, যা থাকতো কলুষতাময়। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এই গুরুত্বপূর্ণ ফারহা নামক মেডিসিন প্রয়োজন। কিছুদিন সমস্ত চিন্তা থেকে নিজেকে দূরে রেখে স্ত্রী সন্তানকে সময় দেবে। বাঁচার স্পৃহা জেগে উঠেছে। দিয়া সাহাদের কাছে ঘেঁষতেই এক হাতে আগলে নিয়ে মাথায় উষ্ণ অধর ছুঁয়ে বলে, তুমি জানোই না জান, তুমি আমার মিষ্টি ভোরের চক্ষু তৃষ্ণা, তুমি আমার প্রেম জাগানো এক সমুদ্র তপস্যা। দিয়া মাথা উঁচিয়ে প্রশ্ন ছুড়ল। আর সামরা? সাহাদ হেসে বলে, কেউ না। ওরা যে বলল। মিথ্যে বলেছে। আপনিও বলেছিলেন। বলেছিলাম কি সম্পর্ক আছে? না,
তবে বললো যে আপনার এক্স। বিভ্রান্ত করতে মিথ্যা বলেছে। দুজনই নীরব। অকস্মাৎ সাহাদ বলে উঠল, ফারা, তোমাকে দ্বিতীয়বার দেখেছি লাবণী বিচে। সঙ্গে ছিল দাদা সাহেব আর দাদিজান। ডিউটি শেষে রাশেদের সাথে বিচে বসেছিলাম। আমার আশেপাশে এত অফিসারদের দেখে নাক মুখ কুচকে জোরেই বলেছিল দাদাজানকে, কোথাকার কোন লাট সাহেব এসেছে, দাদা সাহেব দেখেছেন? এই লোকের জন্য এতজন বডিগার্ড লাগে। এভাবে আমাদের সুন্দর সময়টা নষ্ট করছে। অর্ধেক সৈকত তো এরাই দখল করেছে। তোমার কথা শুনে তোমার দিকে তাকিয়ে দেখলাম তুমি সেই মেয়ে যার সুরভিতে আমি মুগ্ধ হতে বাধ্য হয়েছিলাম। সেই রজনীগন্ধার সুভাষ যাকে আমি প্রথম দেখেছিলাম সান ডান্সার রেস্টুরেন্টে পরিরূপে 5 বছর আগে। চারিদিকে শো শো ধুলা উড়ানো বাতাস, বন্ধুদের সাথে বাইক নিয়ে রেস লাগিয়েছে। আশেপাশে সবকিছু তোয়াক্কা করে ছুটে চলেছে। দুপাশে সবুজ আর মাঝে মেইন রাস্তা, 10টা বাইক, স্পিড 115 থেকে 120। লিমন বাইক স্ট্যান্ড করবে এর আগেই ওর সামনের বাইকটা একটা কারের সাথে খুব জোরে ধাক্কা লেগেছে। গাড়ি থেকে ড্রাইভার বেরিয়ে সামনের ছেলেটাকে বকাঝকা করছে। তর্কে কেউ হার মানতে রাজি না। গাড়ির ক্ষতি হয়েছে অনেক, সেই সাথে বাইকের সামনের অংশে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। একসাথে সব কজন বাইকার নেমে এলো। ড্রাইভারকে মারতে উদ্ধত হলে ভেতরের থেকে বেরিয়ে আসে আর একজন লোক। লিমন এগিয়ে এসে বলল, আপনারা তর্ক না করে আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিন চলে যাব। আর এটা জানেন না, বাইকাররা রাস্তায় চললে একটু রয়ে শয়ে গাড়ি চালাতে হয়। পেছন থেকে আরও একজন বেরিয়ে এলো। তাকে দেখে লিমন যেই না ধমকে কথা বলবে, চেহারার দিকে তাকিয়ে মুখ বন্ধ হয়ে গেল। লোকটার সামনে আসতেই তোতলে বলল, পাভেল ভাই। বাইকারদের দেখলে রয়েছে চালাতে হবে, তাই না? ভাই সরি। পেছনে তোর ওপর মল বসে আছে, বাংসুরের কাজটা করলি। এটা সরকারি গাড়ির লোগো দেখিস নেই শালা? যদি নাইমা তোরে দেখে একটা আসার দেবে সবার সামনে। বাঘ এখান থেকে সব কটা। বাইকার ছেলেগুলো গাড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি সরকারি গাড়ি। লিমন এই গাড়ি কখনো দেখেনি, তাই চিনতে পারেনি। একটা বাইকার ছেলে যেতে বলে, কে রে উপর মহল, ডাক দে, ক্ষমাটা দেখানি একেবারে ভাইরাল কইরা দিমু। পাভেলের ফোনে কল আসতেই পাভেল দাঁত খিচে বলে, লিমন এটাকে সামনে বাঘ। এখান থেকে বস বের হলে একটাকেও আস্ত রাখবে না। ফোন দিচ্ছে বারবার। গাড়িতে ল্যাপটপে কাজ করছে, তাই আমাকে পাঠিয়েছে। এই জন্য তো রক্ষা হয়েছে। আপনারা আগে চলে যান, বললেই প্রবলেম সলভ। ড্রাইভার এক পাশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। লিমনের বন্ধুরা বারবার প্রশ্ন করে, কে ছিল গাড়িতে। পকেট কাঁপিয়ে ওয়্যারলেস যন্ত্রটা বেজে উঠল। পরিচিত নাম্বার দেখে শীত দ্বারা বেয়ে গড়িয়ে পড়ছে শীতল শীত জল, গলা কাঁপছে। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। রাস্তা দখল না করে লাফাঙ্গাগুলোকে দিয়ে 2 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করো। সন্ধ্যায় বাসায় আসবে। টুট টুট করে ফোন কেটে গেল। শীতল ধমকেই বলে দিচ্ছে, এখনই শেষ। সত্যি যদি আছাড় দেয়। লিমনের এক বন্ধু এগিয়ে এসে প্রশ্ন করলো, কে ছিল রে? বড় ভাইজান, আমি আর এ জন্মে বাইক রেস করব না। আজকে নির্ঘাত আছাড় দিবে। বললেই হলো। রাসেল পাশ থেকে বলে, বেকুবের দল। এমপি শাহাদাত ইমরোজ আসান না, শুধু ঘুষিতে থোবরা বদলায় দেবে। বাসায় চল। আমি যে লিমনের বন্ধু জানি, আব্বুকে যদি ফোন দিয়ে কিছু বলে আমার জায়গায় ফুটপাতও হবে না। বাকিরা হতাশা নিয়ে বাইক ঘুরিয়ে গন্তব্যের জন্য রওনা হলো। চোখের সামনে বারবার ভেসে উঠছে বিকৃত ঘৃণ্য ছবি ভিডিও। এই ছবি ভিডিওর মেমোরি কার্ড উদ্ধার করা গেলেও এখনও নিশ্চিত করে বলতে পারছে না আরও কোথাও ব্যাকআপ আছে কিনা। নওরিন প্রজেক্টের কাজ করতে মন্ত্রণালয়ে গিয়েছিল টিমের সাথে। সেখান থেকে জানতে পারে শেফালির বর্তমান প্রেমিকের খবর। শাহাদের কাছে নিউজ দিতেই হামজা এসে মেমোরি কার্ড দিয়ে গেল। শাহাদ মিটিংয়ে আছে। এই কার্ড কারো কাছে নিরাপদ নয়, শাহিনের কাছে পাঠালো। রুমে এখন শাহিনের সাথে পাভেল এবং হামসা। ওরা যেতেই নওরিন ফোন দিল। জানো শাহিন,
আমি ভাবতেই পারছি না শেফালি আপা এই কাজ করছে এতদিন ধরে। আমার তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে। ও এতদিন ভাইজানের পিছনে লেগেছে, আমার পিছনে লেগেছে, কিছুই বলিনি। কিন্তু আমাদের মান সম্মান বিকে নিজের ক্ষতি করে কী লাভ হলো? আবির কোথায়? পাঠিয়ে দিবে নমনের কাছে। নমনের নেক্সট মান্থে ফ্লাইট নিউজিল্যান্ডে। ও সেটেল হয়ে কয়েক মাস পর এসে নিয়ে যাবে। এমনিতেই আবিরের খেয়াল আম্মা আর ভাবিমা রাখে। বাচ্চাটাকে অনেক আদর লাগে, কষ্ট হবে না তোমাদের? আমি থাকবো না। ভাইজানের অবস্থা নিয়ে সন্ধিহান সবাই। ভাইজান চেয়েছিল নিজের কাছে রেখে দিতে, কিন্তু বলা তো যায় না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, ভাইমা তো সে যা আবির দুজনকে সামলাতে পারবে না। বুকটা কেঁপে উঠল কথাটা বলতেই। নরিন ওপাশ থেকে নিশ্চুপ। শাহিনের কম্পিত গলায় বোঝা যাচ্ছে কতটা আবেগী হয়ে পড়েছে। নরিন সময় নিয়ে বলল, ভাইজানকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে বলো। আমি নিজে ওই জায়গায় ভাবতেই ভীত। আর ভাবি মায়ের কি অবস্থা? জানি না, তবে ভাবিমা অসম্ভব মনোবল সম্পন্ন নারী। ভাঙতে দেখছি না। হয়তো আপনজনের বিয়োগ দেখে অভ্যস্ত তিনি। দেখা করবে? মন ভালো লাগছে না। আজকে না, আগামীকাল করব। পুরো দিন তোমার নামে। আজকে ভাইজান সন্ধ্যা 7টার মধ্যে সবাইকে বাসায় থাকতে বলেছে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ফোন রেখে শাহিন পুনরায় নিজের কাজ করতে থাকলো। বন্ধু রফিকের অফিস জমজম টাওয়ারের 3য় তলায়। প্রায় এখানে এসে নিজের কাজগুলো সেরে নেয়। বাড়ির লিভিং রুমে সবাই একত্রিত হয়েছে। ঘড়িতে 6:50। রায়হান সাহেব ও সুলতানা কবিরের ডজন খানিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে শাহিন। শিফা এখন বাসায় নেই, তাহির সাথে বেড়াতে পাঠিয়েছে। শাহেজাকে আগেই ঘুম পাড়িয়ে দেওয়ার নির্দেশ। লিভিং রুমে উপস্থিত আছে রায়হান সাহেব, সুলতানা কবির, দিয়া, শেফালি এবং শাহিন। ঘড়ির কাঁটা 7টা। নিচে গাড়ির আওয়াজ। দরজা খুলে দিয়েছে শাহিন। বড় বড় পা ফেলে ক্ষিপ্র গতিতে আসছে। চোখ থেকে সানগ্লাসটা খুলে শার্টের সামনের অংশে প্রথম বাটনে আটকালো। অফিসিয়াল প্রোগ্রাম থাকাতে ব্লেজার পরিহিত ছিল। বাড়ির দিকে এগুতে এগুতে গায়ের ব্লেজার খুলে দিল রহমত চাচার হাতে। সাদা শার্টের হাতার বোতামগুলো খুলে হাতা গুটিয়ে কুনুই পর্যন্ত উঠালো। 2 কদম এগিয়ে রহমত চাচাকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ঠাস করে সকলের সামনে বাড়ির দরজা লাগিয়ে দিল। সানগ্লাসটা টেবিলে রেখে ব্লেজার ছুঁড়ে মারল সোফায়। প্যান্টের মাঝে ইন করে গুজে থাকা শার্টের ইন খুলে এক টানে প্যান্টের বেল্ট খুলে ফেলল। পরিবারের সকলে দাঁড়িয়ে পড়ল। শেফালিকে হ্যাঁচকা টান মেরে সোফা থেকে উঠিয়ে বেধড়ক বেল্ট দিয়ে প্রহার শুরু করলো। প্রতিটা বাড়ি পিঠে, কোমরে, ঘাড়ে পড়ছে। শেফালির চিৎকারে কাঁপছে বাড়ির প্রতিটি ইট। শাহাদের বিধ্বংসী রূপ দেখে পরিবারের প্রত্যেকে ভীত সন্ত্রস্ত। শাহাদ গর্জন তুলে বলল, তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, আচরণ সংযত করতে বলেছিলাম, কিন্তু তুই কি করলি? সব কিছুকে তুঙ্গে তুলে চরিত্র বিকিয়ে আসলি। তুই আমার হাতেই মরবি। কেউ শাহাদ ইমরোজের বোনকে বেশ্যা বলবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। কিছুতেই মেনে নিতে পারবো না। তোর তো বেঁচে থাকার অধিকারই নাই। কোন সাহসে গিয়েছিলি খালেদ পারভেজের শয্যা সঙ্গী হতে? আমাকে ফাঁসাতে ওই জানোয়ার তোকে কত লাখ দিয়েছে বল? সুলতানা কবির মেয়ের উপর প্রহার দেখে যতটা ঘাবড়েছিল, ছেলের কথা শুনে বাকরুদ্ধ। রায়হান সাহেবের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। সোফার হাতল ধরে বসে 3টে শব্দ উচ্চারণ করলেন, আমি ব্যর্থ বাবা। শেফালি শাহাদের পা জড়িয়ে হাউমাউ করছে। ভাইজান, আর করব না, এবারের মতো মাফ করে দেন। জড়িয়ে ধরা পা দিয়ে একটা লাথি দিয়ে 2 হাত দূরে ফেলে দিল। শেফালির চিৎকারে শাহাতের বাড়ি যেন মরা বাড়ি হয়ে উঠল। শাহাত ফ্লোরে বসে শেফালির 2 চোয়াল শক্ত করে ধরে বলল, কান্না বন্ধ কর, নতুবা এখনই এখানে ঘেরে ফেলবে একদম। একটা আওয়াজ যেন মুখ দিয়ে বের না হয়। বন্ধ কর বদমাস। আরেকজনের চরিত্রে দোষ লাগাস। তোর মতো সেলিব্রিটি পতিতার কাছে তো আমার ঘরে বাকি 4 নারী নিরাপদ নয়। আমার নারীর গায়ে তুই বেশ্যার তকমা লাগাস। আমার আরো 2টা কলিজার টুকরা আছে বাড়িতে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শিফা, শেহজা, ওদের আশেপাশে তোর মতো সার্টিফাইড প্রস্টিটিউটের কোনো জায়গা নাই। এই শাহিন, ঘরবন্দি কর ওকে। 2 বেলার বেশি খাবার দিবি না। ওর রুমের চাবি আমার কাছে থাকবে। আফিয়া খালা আসলে সে যেন খাবার দেয়। খবরদারি, বাড়ির কেউ যদি এই অপবিত্রতার মুখদর্শনে যায় তবে সেই ব্যক্তির সাথে শাহাদের আর কোনো যোগাযোগ থাকবে না। আমার বোন হয়ে আমার চরিত্রে দাগ লাগাস। তুই তো মা, বোন, স্ত্রী নামের কলঙ্ক। এই কলঙ্ক নিয়ে মরেও শান্তি পাবি? কি জবাব দিবি আল্লাহকে? কথা বলতে বলতে শাহাদ অনবরত বেল্ট মারছে। ফর্সা শরীরটাতে রক্ত কালশিটে পড়ে যাচ্ছে। বেল্ট ছিঁড়ে গিয়েছে শাহাদের। দিয়া দেখতে পেল শাহাদ হাঁপিয়ে উঠছে, শরীরে ঘাম ভিজে উঠেছে। সামনের উন্মুক্ত বোতামে দেখা যাচ্ছে বুক, গলা বেয়ে তর তর করে ঘাম ঝরছে। শাহাদের শরীরের জন্য এত চাপ মারাত্মক ক্ষতিকর। শাহিন 2 বার ধরতে এসে মার খেয়েছে। দিয়া বুঝতে পেরেছে শাহিনের মতো ধরে লাভ হবে না। লোকটা খ্যাপা সিংহের মতো ব্যবহার করছে। সরাসরি সামনে দিয়ে এসে দিয়া ঝাপটে ধরে। দিয়াকে হাত দিয়ে সরাতে গেলেই দিয়ার গায়েও বাড়ি লাগে। কেঁপে ওঠে দিয়া। হুঁশ পেয়ে শাহাদ এক হাতে বুকে আগলে নেয় দিয়াকে। মেয়েটা ঢোক গিলে চোখ মুখ খিচে সহ্য করে নেয় সবটুকু ব্যথা। একটা আঘাতে দিয়ার শরীর অন্তরাত্মা কেঁপে উঠেছে। শেফালি হজম করছে কি করে? হাতের বেল্টটা ফেলে দিয়ে শাহাদ এক পাশে দিয়াকে, অন্য পাশে শাহিনকে বুকে আগলে নেয়। শাহিনের 2 চোখে এখন অশ্রু। দিয়ার চোখের পানিতে শাহাদের শার্ট ভিজে যাচ্ছে। শাহাদ পাথরের মতো অনড়। শেফালির দিকে তাকিয়ে আছে, চুপচাপ গুটি মেরে ফ্লোরে শুয়ে আছে। রায়হান সাহেবের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে বসে আছে, নীরবে চোখের পানি ফেলছে। সুলতানা কবিরের 2 হাতে মুখ ঢাকা। সহধর্মিণী স্ত্রী এবং ভাইকে শক্ত করে চেপে ধরল বুকের সাথে। ওষ্ঠ চেপেই নিজেকে সংযত করতে চাইল, ব্যর্থ হলো। নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ছে নেত্র বেয়ে। ধরনীর সমস্ত মন খারাপ এখন রায়হান সাহেবের বাড়িতে। শাহাদ হালকা কম্পিত গলায় দুজনকে বলল, সরি, তোমাদের মারতে চাইনি। প্রথমে ভাইয়ের মাথায় চুমু খেয়ে বলল, বেশি লেগেছে? শাহিন মাথা তুলে দুপাশে মাথা নেড়ে বোঝায় লাগেনি। দিয়া এখনো মুখ লুকিয়ে শাহাদের বুকে। দিয়ার কপালে চুমু দিয়ে বলে, ভেতরে যাও, আমি আসছি। দিয়া আরেকবার শেফালির দিকে তাকালো। শেফালি ধরতে গেলেই তেতে উঠল। সুলতানা কবির দিয়াকে আগলে ধরে রুমে পাঠালো। কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন সুলতানা কবির। দিয়া নিজের রুমে চলে আসলো। সময় অপচয় না করে প্রচন্ড ভয় পেয়েছে শাহাদের এই রূপ দেখে। এই মানুষটা কতটা যন্ত্রণা সহ্য করেছিল সেদিন, যেদিন চরিত্রে দাগ লাগলো। বোনের এক একটা কাজ পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়েছে। শাহাদ পুনরায় হুঙ্কার ছেড়ে বলল, আজ থেকে সব ইলেকট্রনিক ডিভাইস, এসি, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ সহ যা যা আছে সব বন্ধ। থাকা 2 বেলা খাবার আর পানি পাবে। বাইরে যাওয়া বন্ধ। মেমোরি কার্ড তো আছে আমার কাছে। বাইরের মানুষ ফোন দিয়ে যখন বলবে, কিভাবে লাগে এগুলো বল, কিভাবে ফেস করা যায়? বিয়ে দিয়েছিলাম না, স্বামী রেখে বাইরে কেন গিয়েছিলিস? টাকা লাগলে বলতি, ও সরি, তোর তো টাকা লাগবে না, তোর লাগবে বিলাসিতার কুঠি বাড়ি। হয়েছে কয়েকটা পুঁথিদার সর্দার নেই। আরেকটারে বানাচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তোর অ্যাসিস্ট্যান্টের নাম মনি, তাই না? ওটাকে শেখাচ্ছিস হাউ টু ডু ওয়েল। ছি ছি ছি, এমপির বউ হবি দিয়ার মতো, তাই না? এসবই শুনলাম আজ। এই খালেদ পারভেজকে আমার সম্পর্কে সব তথ্য পাচার করেছিস। বিজনেস করবি, তাই তো? করাচ্ছি তোর বিজনেস আমি। ব্যবসার জন্য তোর কোন নাগরকে 20 লাখ দিয়েছিস? শেফালি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ভাইয়ের দিকে। এত খবর কি করে জানে? পুনরায় হুঙ্কার ছাড়লো শাহাদ। এই উত্তর দে বেয়াদব। কম্পিত গলায় জানালো, খালেদ পারভেজকে। শাহাদ আরো জোরে লাথি মারলো বোনের কোমরে। ব্যথায় চিৎকার দিয়ে উঠল। শাহাদ দাঁত কটমট করে বলল, একদম পিষে ফেলবো। শেষ সুযোগ দিলাম, ভালো হয়ে যা। শাহিন। জি ভাইজান। বুঝতে পারছিস তো কি করতে হবে? জি ভাইজান।
শেফালিকে ওর রুমে ধরে রেখে আসলো শাহিন। লিভিং রুমে ফিরে আসতেই শাহাদ বলল, নওরিনকে ফোন দিয়ে বল আগামীকাল আমাদের সাথে লাঞ্চ করতে। ওর যেহেতু অভিভাবক নাই, সেক্ষেত্রে মেয়ে পক্ষের অভিভাবক আমি হব। আগে সবার সাথে পরিচয় করানো উচিত। কৃতজ্ঞতায় শাহিনের মুখে হাসি ফুটল। সুলতানা কবির শাহাদের কাছে আসতেই মাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আম্মুকে মাফ করে দিবেন, আমি চাইনি আপনার সন্তানকে আঘাত করতে। সে ফলে এতটাই। সুলতানা কবির ছেলের মুখে হাত দিয়ে বলল, বাবু তুই আমাকে মাফ করে দে, আমি ওকে সঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। না হলে তুই পুতুলের মতো আগলে রাখা বোনের গায়ে হাত তুলতিস না। আমি জানি যে শেফালির পায়ে ছোটবেলায় গোলাপের কাঁটা ফুটলো বলে পুরো গোলাপ গাছ উপড়ে ফেলেছিলি, সেই ভাই আজ আত্মরা করলি। অমন ভাইয়ের মূল্য বোঝে না মেয়েটা। বেশ করেছিস, বুকটা জ্বলছে ওর জন্য, তবে ওর শাস্তিযোগ্য। বুঝতে দেয় কত বড় অপরাধ করেছে। তাহি আর শিফা ঘুরে ঘুরে অনেক শপিং করেছে। শপিং শেষে রেস্টুরেন্টে বসে পাশের টেবিলে দেখতে পেল আবির এবং লিমনকে। শিফা ছুটে এলো। লিমন এমন সারপ্রাইজ পেয়ে খুশি হয়ে গেল, এ যেন মেঘ না চাইতেই জল। তাহি বাধ্য হয়ে ওদের পাশে বসলো। লিমন তাহিকে দেখে একরাশ হাসি দিয়ে বড় করে সুউচ্চ শব্দে সালাম দিল। আবির লিমন বাটারস্কচ খাচ্ছে। শাহিন ঘন্টা খানেক আগে ফোন দিয়ে বলেছিল আবিরকে নিয়ে আসতে, বাসায় মিটিং হবে, শাহাদের নির্দেশ ছোটরা যেন না থাকে। তাহি চুপচাপ ওর অর্ডার দেওয়া কোল্ড কফি খাচ্ছে। শিফাকে উদ্দেশ্য করে তাহিকে শুনিয়ে লিমন বলল, কেমন লাগে দেখতে শিফা? এখন আমার বাটারস্কচ খেতে মন চাইছে না, কোল্ড কফি খেতে ইচ্ছে করছে। তো খাও। এতগুলো তো খাবেন না, কত বড় কাপে দেই দেখছিস? শিফা নিজেরটা বাড়িয়ে দিল লিমনের দিকে, বলল, অর্ধেক ঢেলে নিয়ে খাও, বেশি খেও না। আরে না না, আমি তো একজন, তোরটাতে বেশি। ডাক্তার তাহি অর্ধেক খেয়েছে, তোরা দুজন মিলে তোরটা খা, আমি ওনারটা নিচ্ছি। কথা শেষ করেই লিমন অনুমতির অপেক্ষা না করে তাহির কাপটা নিয়ে ঠোস করে চুমুক দিয়ে দিল। তাহি চমকে গিয়ে চক্ষু বহিরাগত হওয়ার অবস্থা। শিফা নাক কুচকে বলে, এই আপু মুখে দিয়েছে, ওটা ওটা কেন খাচ্ছ? এভাবে খায় কেউ কারোটা কেড়ে নিয়ে? তোরটা খায় না, তোরটা পারলে উনারও পারবো, দুইজন আমার আপনজন। ও হ্যাঁ, সেই হিসেবে আপু তো তোমার বড় বোন। আচ্ছা খাও। লিমন নাক মুখ কুচকে বলে, বড় বোন কি রে? তাহি তখন হেসে খোঁচা দিয়ে বলে উঠল, খাও ছোট ভাইয়া, পুরোটাই খাও। তুমি চাইলে আর একটা অর্ডার করতে পারি, বড় আপুকে তো সবসময় পাবেই না, এখনই খাও, না হলে। লিমন গজ গজ করতে করতে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে আবিরের হাত ধরে উঠে বলল, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাব সেই দিনের কাছে, মনে রাখেন। লিমন তাহির কানের একদম সন্নিকটে এসে ফিস ফিস করে বলল, হ্যাঁ, সেদিন আপনি নিজের পাতলা গোলাপি অধরে চুমুক দেওয়া 1 কাপ মিষ্টি চা আমাকে অতি যত্নে আদরে মুড়িয়ে খাওয়াবেন, প্রমিস। না হলে আমার নামও লিমন নয়। তাহি বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কি বলে গেল এই ছেলে, ভারী বেয়াদব। হাতের অয়েনমেন্টটা নিয়ে দিয়ার পাশে দাঁড়ালো। মারার সময়টাতে বেল্ট লেগেছিল দিয়ার কোমরে আর ঘাড়ে। ঘাড়ের চুল সরিয়ে অয়েন্টমেন্ট লাগাতেই কেঁপে উঠল দিয়া। ছ্যাঁত ছ্যাঁত করে জ্বলছে আঘাতপ্রাপ্ত স্থান। আঁচল সরিয়ে কোমরে লাগিয়ে দিল। বড্ড ভয় পেয়েছে এই মেয়েটা। শাহাদ দিয়ার কোমর পেঁচিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। ঘাড়ে ক্ষতস্থানে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। হাঁটু গেড়ে বসে একই কাজ কোমরেও করল। বারান্দার গ্রিল চেপে ধরল দিয়া। শ্বাসরুদ্ধকর অবস্থা। পূর্ব অবস্থানে এসে দিয়াকে পেঁচিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, সরি সোনা, আমি ঠিক ছিলাম না। সমস্যা নেই, ইচ্ছে করে তো আঘাত করেননি। ফারা, আকাশটাকে দেখো, তারাগুলো জলজল করছে। হয়তো অন্য কোনো সন্ধ্যা রাতে এভাবে বারান্দায় দাঁড়িয়ে তুমি শাহাদকে খুঁজবে দূর আকাশে,
তখন আমাদের দূরত্ব হবে 1000 বছরের। যদি উত্তম কাজ করি তবে দেখা হবে জান্নাতে। বুকটা ধুক ধুক করে কাঁপছে, শাহাদের কথার স্পষ্ট ইঙ্গিত। দিয়া মুহূর্ত অপচয় না করে শাহাদের বুকে আছড়ে পড়ে আর্তনাদ করে ওঠে। আর বলবেন না এমন কথা। আমি থাকবো কি করে এই গম্ভীর মুখ কাঠখোট্টা রসকসীন ক্ষিপ্ত মেজাজি মানুষটার পক্ষ ছাড়া? আমি পারবো না শেজার বাবা, কিছুতেই না। শক্ত করে বুকে চেপে ধরে অর্ধাঙ্গিনীকে। গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। কখনো কি ভেবেছিল যাকে বিয়ে করার জন্য পাগলামি করে কত সংখ্যক মেয়ের সাথে বিয়ে ভেঙেছে, এখন হয়তো সৃষ্টিকর্তার ইশারায় থাকা হবে না। একেই বলে অদৃষ্টের পরিহাস। পিন পতন নীরবতা ডাইনিং টেবিলে। সকলে একসাথে সকালের নাস্তা করতে বসেছে। তাহি শেফালিকে ড্রেসিং করে দিয়েছে। বাসার সবাই জেনেছে শেফালির আচার ব্যবহারের জন্যই সাহাদ শাসন করেছে। লিমনের মা রত্না বেশ কিছু বছর যাবৎ অসুস্থ। ওর নানুর সাথেই থাকে। সাহাদ কিছুক্ষণ ওনার খোঁজ নিয়ে ভালো ডক্টর দেখানোর জন্য বলল। আফিয়া খালা নাস্তা সাজিয়ে সাহাদকে উদ্দেশ্য করে বলল, সাহাদ বাবা, রুমের চাবিটা দিতেন, আমি নাস্তা দিয়ে আসি। সাহাদ টিস্যু দিয়ে মুখ মুছে আফিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে জোর আওয়াজে বলল, খাবারের কভার সরা। কি খাবার দিয়েছো দেখি? আফিয়া শুকনো ঢোক গিলে সুলতানা কবির আর দিয়ার দিকে তাকালো। এদিকে তাকাও। পুনরায় ধমক খেয়ে কভার উঠাতেই দেখতে পেল খিচুড়ি আর বেগুন ভাজা সাথে জুস। শেফালি রুটি আলু ভাজি পছন্দ করে না। সাহাদ খাবার ডিশ থেকে খিচুড়ি নামিয়ে সেখানে রুটি আর আলু ভাজি দিল, সাথে জুসের গ্লাস নামিয়ে এক গ্লাস পানি দিয়ে বলল, জেলের কয়েদি যা খায় ও তার চেয়েও কিছু স্বাস্থ্যসম্মত খাবার পাবে। আমার কথার এদিক সেদিক হলে ওর এই খাবার বন্ধ করে দিব। খাবার দিয়ে চাবি ফিরিয়ে দাও আমাকে, যাও। তাহি লিমন তাকিয়ে আছে একে অন্যের দিকে। শাহিনের কোলে ছিল শাহজা। রুম থেকে ভাইজিকে নিয়ে দুষ্টামি করতে করতে বের হয়েছে। সাহাদকে দেখে খুশিতে চিৎকার দিয়ে উঠল। ধ্যান ভাঙল সকলের। সাহাদকে দেখেই হাত বাড়িয়ে দিল কোলে নেওয়ার জন্য। মুখে উচ্চারণ করল, বাবা। সাহাদ দুহাত মিলে দিতেই ঝাঁপিয়ে আসে। সাহাদ মৃদু হেসে বলে উঠল, এই মেয়ে বুঝে কিভাবে আমার উপস্থিতি? গুটি সুটি মেরে সাহাদের বুকের সাথে লিপটে আছে। দিয়ার কার্বন কপি। মেয়ের দিকে তাকিয়ে মন কেমন করে উঠল। আনমনেই সকলের সামনে বলে উঠল, আমি না থাকলে কি বাবাকে ভুলে যাবে আম্মা? দিয়া দাঁড়িয়ে গেল সকলের সামনে। বিনা বাক্য ব্যয়ে রুমে চলে গেল। সকলের সামনে এমন কথা বলা ঠিক হয়নি বুঝতে পেরে সাহাদ উঠে দাঁড়ায়। সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা খাও, আমি আসছি। আফিয়া খালা, তোমার ছোট আম্মার নাস্তাটা রুমে নিয়ে আসো। আমার জন্য কড়া 1 কাপ চা দিও, সুগার ফ্রি। মেয়েকে কোলে নিয়ে রুমে চলে এলো সাহাদ। সুলতানা কবির, রায়হান সাহেবের বিষণ্ণতা, সাহাদের এমন কথা বাকি সকলকে ভাবিয়ে তোলে। লিমন তাহিকে ফিসফিস করে বলে, ডাক্তার তাহি, কেসটা গিয়ে ভাবিমার আচরণে বড় ভাইজান সেন্টি খেলো কেন? আমি জীবনে প্রথম এই লোককে সেন্টি খেতে দেখলাম। তাহি কটমট করে তাকিয়ে বলল, বেয়াদব, ভাইজানকে নিয়ে এসব কথা বলো কি করে? ছোট ছোটর মতোই থাকতে পারো না? ঠিক বয়সে বিয়ে করলে 1 বাচ্চার বাপ হতাম। কি? কিছু না। ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করতে করতে খেতে লাগলো। বড্ড বিরক্ত এই সিনিয়র মেয়েটার উপর। সারাক্ষণ তাচ্ছিল্য করতে ব্যস্ত থাকে। এমন শাস্তি দেব ভবিষ্যতে দেখুমে। আপন মনেই এসব বলতে থাকলো লিমন। খাড়ার ওপর মরার ঘা। এমনিতেই জীবন তেজপাতা, এর মাঝে নতুন বিপদ হানা দিয়েছে। গত রাত থেকে ঘুম আসছে না। সকালে নাস্তা না খেয়ে পার্টি অফিসে এসে চুপচাপ বসে আছে। হামসা তুহিন দুবার জিজ্ঞেস করে গিয়েছে কি সমস্যা। ঘড়িতে বাজে সকাল 8:30। এত তাড়াতাড়ি কেউ অফিসে আসে? নিজেও এসেছে, সাথে ওদেরও ফোন দিয়ে বসের কথা বলে আনিয়েছে। রুমের মধ্যে ছটফট করছে। তুহিন কাঠের বেঞ্চিতে বসেই ঘুম। হামসা বিরক্ত হয়ে বলল, পাবেল ভাই, হয়েছেটা কি আপনার? বেতরঙ্গি মাছের মতন এমন ছটফট করতেছেন কেন? চুপচাপ বসেন এক জায়গায়, মনটার স্থির বানান। এবার পাভেল বেঞ্চিতে বসে বিড়বিড় করতে করতে জোরেই বলে উঠল,
শালা জীবনটা, প্রেম করলেও ঝামেলা, না করলেও ঝামেলা। ভালোই তো ছিলাম, প্রেম প্রীতি আসে নাই জীবনে। আমি প্রেমের সাথে না জড়ালেও প্রেম কুতকুত খেলতেছে আমার সাথে জড়ানো লাইগা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।